আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ এর বিজ্ঞপ্তিটা বিষয় নিয়ে। মূলত হচ্ছে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়া এবং সিলেবাস, তারপর হচ্ছে যোগ্যতা এই সম্পর্কে একটু ধারণা দেওয়া। আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে ৫ মার্চ ২০২৬ সালে। আর এটা মূলত প্রকাশ করা হচ্ছে আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৭ এবং আয়কর আইন বিধি ৩৭ অনুযায়ী মূলত বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর আবেদনটি শুরু হবে মূলত হচ্ছে ৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে এনবিআর। চলুন আমরা আইটিপির আবেদনের কিছু যোগ্যতা সম্পর্কে জেনে নিই। এখানে অনেকগুলো যোগ্যতা দেওয়া আছে। আপনাদের মূলত যেকোনো একটি থাকলে হয়ে যাবে। যেমন এখানে বলা আছে আইন বিষয়ে ডিগ্রি, তারপর হচ্ছে কর বিষয়ে ডিগ্রি, হিসাব বিজ্ঞান বিষয়ে বাণিজ্য ডিগ্রি। হিসাব বিজ্ঞান বিষয়টা বাণিজ্য বলতে আপনাকে অনার্স হিসাব বিজ্ঞানের উপরে করতে হবে সেটা কথা নাই। আপনার অনার্স ৪ বছর চলাকালীন আপনি ফাইন্যান্স হতে পারে, ম্যানেজমেন্ট, তারপরে অন্যান্য সাবজেক্ট থেকেও আপনার অনার্স হইতে পারে। ওখানের মধ্যে যে কোনো একটা ইয়ারে অ্যাকাউন্টিং বিষয়টা থাকলেই হবে আপনার। এরপর হচ্ছে উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি, উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়ে ডিগ্রি। এখানে অনেকগুলো ডিগ্রি দেওয়া আছে, আপনার মূলত একটা ডিগ্রি হলে হয়ে যাবে। চলুন আমরা একটু সিলেবাসটা সম্পর্কে একটু আইডিয়া নিই। মূলত হচ্ছে ৯টি বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষা সিলেবাস হিসাবে। একটা হচ্ছে আয়কর আইন ২০২৩, তো অবশ্যই ওখান থেকে কোশ্চেন করবে মূলত। এরপর হচ্ছে অর্থ আইন ২০২৫। এখন অর্থ আইন ২০২৬ গতকালকে সরকার একটা আহ, প্রস্তাবিত বাজেট ঘোষণা, একটা অর্থ আইন ২৬টা প্রকাশ করছে। আপনাদের মূলত ২৫ থেকে পরীক্ষাটা হবে, কারণ বিজ্ঞপ্তিতেই বলে দেওয়া আছে যে আয়কর আইন অর্থ আইন ২০২৫ বলাই আছে আপনার এখানে। এরপর হচ্ছে আপনার আয়কর বিধিমালা ১৯৮৪, উৎসে কর বিধিমালা ২০২৫, উচ্চ কর বিধিমালা আপনার ২০২৫টাই থেকেই প্রশ্ন আসবে, ২৬ থেকে আসবে না। এবার হচ্ছে এডিআর বিধিমালা ২০২৫, দান কর আইন ১৯৯০, আয় কর আইন ও বিধি বাস্তব প্রয়োগ, বিভিন্ন বাস্তব প্রয়োগ বিষয়গুলো নিয়ে পরীক্ষাতে আসবে। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান, বাংলা এবং ইংরেজি। এই হচ্ছে মূলত আপনাদের সিলেবাস এর অংশ। এরপর হচ্ছে লিখিত পরীক্ষার সময় এবং পাঁচটা কিভাবে বন্টন করছে সেটা একটু জেনে নিই। আপনাদের লিখিত পরীক্ষাটা হবে মূলত ৩ ঘন্টার পরীক্ষা, ৮০ মার্কের, এবং সেখানের মধ্যে ৪০ পাইলে আপনি পাস। এখানে কোনো বাধ্যতা নেই যে এতজনকে পাস দিবে তা না। যারাই ৪০-এর উপরে নাম্বার পাবে, ৪০ পাবে, ওরাই পাস করবে। আর যারা লিখিত পরীক্ষায় পাস করবে ওনাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষায় হবে ২০-এর, ওখানের মধ্যে ১০ পেলেই পাস হয়ে যাবে। এবার হচ্ছে লিখিত পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র, কিছু লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় যখন আপনারা যাবেন কিছু কাগজপত্র প্রয়োজন হবে, সেগুলো আমরা কি কি দেখি। একটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট। আপনার যতগুলো শিক্ষাগত যোগ্যতা আছে, এসএসসি, এসএসসি, অনার্স, মাস্টার্স বা প্রফেশনাল, যে কোনো যতগুলো ডিগ্রি আপনারা উল্লেখ করবেন আবেদন করার টাইমে, সবগুলো সার্টিফিকেট আপনারা এবং মার্কশিটটা নিয়ে যাবেন সাথে। অরিজিনাল নিয়ে যাবেন, একবার অ্যাকসেপ্ট ফটোগ্রাফি নিয়ে যাবেন। এবার হচ্ছে বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্ব-ঘোষণাপত্র। স্ব-ঘোষণাপত্র মূলত হচ্ছে আপনি ঘোষণা দিবেন একটা কাগজের মধ্যে, যে আমি এই একটা কোম্পানিতে জব করি, এত থেকে এত বছর ধরে আছি, বা এই বিষয়ে এই ডিপার্টমেন্টে জব করতেছি, এটা লিখে একটা ঘোষণাপত্র দিবেন। ওখানে আপনার সাইনটা করে দিবেন, হয়ে যাবে। এরপর হচ্ছে সম্প্রতির সময় তোলা প্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ। নাগরিক সনদটার সিটিজেনশিপ সার্টিফিকেটটা আপনাকে নিয়ে যেতে হবে। সিটি কর্পোরেশনে আবেদন করবেন, বোর্ড ইউনিয়ন হলে ইউনিয়ন পরিষদ করবেন, আবেদন করে আপনার নাগরিক সনদটা নিয়ে নেবেন। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এখানে আরেকটু কিছু বিষয় বলা দেওয়া আছে, একটু আমরা পড়ে শুনি। এটা হচ্ছে সরকারি, আধা সরকারি, সাহিত্য প্রতিষ্ঠান কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বে উল্লেখিত চাকরি হইতে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে হবে। অর্থাৎ যারা এই তিনটা হচ্ছে সরকারি জব করতেছে, তারপর আধা সরকারি, সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, যারা কর্মরত আছেন ওনাদেরকে আপনার যখন সনদপত্র গ্রহণ করতে যাবেন তখন আপনাদেরকে চাকরি থেকে রিজাইন দিতে হবে, কারণ রিজাইন দেওয়া ছাড়া আপনাকে সার্টিফিকেটটা দিবে না।
না, এরপর হচ্ছে আরেকটা পয়েন্ট উল্লেখ করছে কি, লিখিত মৌখিক পরীক্ষার ফলাফল যথাসময়ে জাতীয় রাজস্ব বোর্ড বা বিসিএস কর একাডেমি ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া উক্ত ফলাফল জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস কর একাডেমির নোটিশ বোর্ডে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনাকে যে প্রথম যে প্রবেশপত্রটা দিবে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য। মৌখিক পরীক্ষার জন্য আপনাকে আলাদা করে কোনো প্রবেশপত্র দিবে না। যে একটা যেটা আছে ওটাই দিয়ে আপনি দুটোটাই পরীক্ষা দিয়ে আসবেন। এরপর হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণকে বিধিবদ্ধ প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণভাবে সম্পূর্ণ করার পর নিবন্ধন সনদ প্রদান করা হবে। একটা নিবন্ধন মূলত প্রশিক্ষণের একটা ব্যবস্থা রেখেছে। যেমন আমি যখন দিয়েছিলাম প্রশিক্ষণ তখন ব্যবস্থা করেন, আমি সার্টিফিকেটটা মূলত নিয়ে আসছি আমরা ঢাকায় গিয়ে। প্রশিক্ষণও মাঝে মধ্যে একটা প্রোগ্রাম ওনারা রাখতে পারে, সেটা আপনারা অংশগ্রহণ করবেন। ১-২ ঘন্টার একটা প্রোগ্রাম হবে, ওটা এর ফলে পরেই সার্টিফিকেট পেয়ে যাবেন, ওটা নিয়ে চলে আসবেন। আহ, এরপর এখানে কি বলা আছে, একটু নিচে যদি এখানে কিছু পদ্ধতি বলা আছে আবেদনের, আবেদন করার পদ্ধতিটা নিয়ে আমি মূলত আরেকটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি চান যে আরো আবেদন কিভাবে করতে হয়, নিয়ম কানুনটা নিয়ে একটু একটা ভিডিও দিই, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই আলোচনা করলাম বিজ্ঞপ্তিটা নিয়ে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।